12 নম্বর লেকচারে আজকে আমরা আগের দিন প্রথম দুই কয় নম্বর লেক আগের দিন আমরা হচ্ছে 4 নম্বর লেক করছিলাম। 4 নম্বর না, এভাবে যদি হিসাব করি আগের দিন আমরা হচ্ছে নিট টপ আইটেম, একটা পোলো শার্ট এবং টি শার্ট সবগুলোই নিট টপ আইটেম, ওগুলোর অপারেশন বুলেটিন দেখছিলাম, অপারেশন ব্রেকডাউন দেখছিলাম। আজকে আমরা বেসিক শার্টের অপারেশন বুলেটিন দেখব। অপারেশন বুলেটিনের ভিতরে আগে অপারেশন ব্রেকডাউন দেখব। তো প্রথমে আমরা বোর্ডের দিকে তাকাবো না, বোর্ডের দিকে তাকাইলে একটু মাথা ঘুরাইতে পারে, মনে হইতে পারে যে এত এত জিনিস, এত এত কিছু কখন করা হবে না, আমার শার্টের ভিতরে এতগুলো কাজ করা হয়েছে। এই জন্য আগে আমরা নিজেদের মতো করে ভাগ করে নিব। শার্টের বেসিক পার্টগুলো সবাই একটু আমাকে নাম বলছি। ফার্স্টে কলার। কলারের ভিতর কয়টা পার্ট? কলারের মধ্যে তো একটাই তো স্যার, একটাই। একটা কলার। ওইটা তো পুরো শার্ট। এই সাইড শার্টে কয়টা পার্ট? কলারের দুইটা কি কি? কলার এই কলার ভিতরে যে ক্লোজিং এর ব্যাপার কি ওইটা স্যার, ওই যে ভিতরে যে বক্রম থাকে ওই কি একটা দেয় ওইভাবে ভাগ করছে না, কলার ব্যান্ড। ভিতরের যেটা এটা হচ্ছে কলার ব্যান্ড বা কলার স্ট্যান্ড, ভিতরের অংশটা। আচ্ছা, আর বাইরের এটা হচ্ছে কলার, যেটা বাইরে দেখা যাচ্ছে। সেটা চুইলা আছে, ওইটা হ্যাঙ্গিং আছে, ওইটা কলার, কলার মেইন আর কলার হচ্ছে স্ট্যান্ড বা ব্যান্ড। আর পোলো শার্টের ক্ষেত্রে একটাই থাকে, ওটাই কলার। তাহলে কলারের দুটো পার্ট। তারপরে স্লিভ কয়টা? স্লিভ দুইটা, দুটো স্লিভ। তারপরে স্লিভের নিচে কাপ ধরেন, ওকে, কাপ। তারপরে এবার বডিতে আসেন, হ্যাঁ বডিতে। বডিতে ফ্রন্ট ব্যাক পার্ট। এখন দেখতে হবে পিছনে ব্যাক পার্টের উপর দিয়ে যে একটা ইয়া আছে, বাটা ইয়া টাইপের থাকে, ওইটা এটার আছে নাম কি? চরম ব্যাক পার্টের উপরে একটা আছে, ওটার নাম কি? স্মৃতি মনে আছে? এটা কি পার্টটা? এই যে এই যে পিছনে যে এখন মনে করতেছে ইয়ক ইয়ক ইয়োক। এমনি মনে হয় স্যার বাংলায় পার্টটা না কি জানি বলে স্যার। পার্টটা তো একটা ফল্টের নাম, ফ্যাব্রিক ডিফেক্টের নাম, ডিফেক্ট পার্টটা। দাগ করলে পার্টটা হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইয়োক। ইয়ক, হ্যাঁ। তারপর ফ্রন্ট ব্যাক ইয়ক গেছে। আর কি আছে? তারপর এবার ওই যে এটাতে ধরতে পারেন এই যে ইয়াটা প্লাকেট। প্লাকেট দুই রকম হয়, একটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট আর ফুল হাতা শার্টে দেখি স্লিভে আছে। আছে। স্লিভে প্লাকেট আছে, এটা আছে। তারপর এটা এগুলো ইয়ে ক্যামেরায় আসতেছে লেখা? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। আপনার হাতটা আসতেছে। ফ্রন্ট পর্যন্ত না, ফ্রন্ট লেখা আসতেছে। হ্যাঁ, জি, স্যার। front আসবে। তারপরে একটা পার্ট ধরা, একটা পকেট ধরতে পারেন। এখানে আরেকটা জিনিসও আছে, দেখি সাইফ, সাইফের পকেট নেই না। এখানে আরেকটা জিনিস আছে, কি লেখা আছে এখানে? শোল্ডার, এখানে কি লেখা আছে? ফ্ল্যাপ। শোল্ডার কি ভিতর দিক দিয়ে ফ্ল্যাপ, ফ্ল্যাপ কোনটা? পকেটের ঢাকনাটা চিনছি। হ্যাঁ স্যার দেখি সব নাম কি আসছে? কলার, কলার ব্যান্ড, ফ্ল্যাপ, কাপ, ব্যাক পার্ট, আছে 80 ইয়ার লেভেল, 20 টাকা বক্স প্লেট। এই বক্স প্লেট হচ্ছে ইয়ে প্লাকেট, বাটন প্লেট। বাটন প্লেট হচ্ছে যে বলে যে প্লাকেটের দুটো টুকরো, সামনে আর পিছনে। শার্টের ফ্রন্টে ডিটেল দিছে পকেট, হ্যাঁ ডিটেল বিটিএন বাটন, বাটন প্লেট। কিছু জায়গায় মানে অনেক শর্ট ফর্ম ইউজ করা হয়। এই যে গ্যাম্বল, যেটা গ্যাম্বলটা হচ্ছে কাফের নিচে ছোট্ট একটা টুকরা মাঝে মাঝে সেলাই করা থাকে। শার্ট নাই স্যার, এই সেলাইয়ের সাথে ছোট্ট একটা কাপড়ের টুকরা সেলাই করা থাকে এই অংশে। এটার মধ্যে তো নাই। এখানে নেই, এটাতে মেজরিটিতেই নাই, ওই যে ওটা তো। কিন্তু এখানে তো ওই যে ফ্ল্যাপও আছে। ফ্ল্যাপ কি ইদানিং মেজরিটি পকেট ইয়েতে পকেটের সাথে ফ্ল্যাপ থাকে থাকে না? স্যার এটা যেহেতু দর্শন একটু দেখান স্যার, মানে এটা কি স্যাম্পলারা বানাইছিল স্যার, মানে পিছনে এই যে এইরকম টাইপের একটা সেলাই থাকে এখানে। কলারের এখানে যেটা আছে এটা তো ওই যে আমার রিইনফোর্স দেওয়ার জন্য যে ভিতরে যে আলাদা একটা গেঞ্জির কাপড়, আলাদা একটা সিঙ্গেল জার্সি কাপড় দিছে, সিঙ্গেল জার্সি কাপড়ের জন্য এই সেলাই দিছে। কিন্তু হাতাতে মাঝে মাঝে হাতার রিইনফোর্সমেন্টের জন্য হাতার এখানে ছোট ছোট আরেকটা কাপড় মানে আছে। ছিঁড়ে টিড়ে যাতে না যায় এরকম কিছু স্ট্রং করে। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে আকৃতিটা যাতে স্থির থাকে। যেমন পকেট, এই আমাদের এই কলার, এই কলারে দুইটা টুকরা কেন দেওয়া হচ্ছে? এই কলারের আকৃতিটা যখন ভাঁজ করে রাখা হয় খুব সুন্দরভাবে যেন থাকে। এইটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট, আকৃতিটা ধরে রাখবে। ঠিক আছে, শক্তিও দিচ্ছে। ওকে, প্রশ্নটা কি ছিল? স্যার ওই যে
এখানে যে হ্যাঁ এখানে ওইটা ওইরকম কাফের রিইনফোর্সমেন্টের জন্য এখানে আলাদা একটা কাপড় দিয়ে সেটা সেলাই করে দেওয়া হয়। তো ওইটা হচ্ছে ওই যে ক্যানবেল বলে আর কি। এটা কি সুইং ওই যে এই যে ঠিক ওই যে স্লিভ প্লাকেটের সেলাইয়ের পরে কিন্তু ক্যাম্বেল জয়েন করতেছে, যে জায়গায় বললাম যে এই যে স্লিভ শেষ হবে এখানে যে বাটনের প্লাকেট যুক্ত করবে সেই জায়গায় গিয়ে ক্যাম্বেলটা সেলাই করে দেয়। প্রসেস এই তো মানে অনেক অনেক process। আমি অনেক প্রসেস দিচ্ছি বলেই তো কি আমি টাকা বেশি নিতে পারতেছি। এই স্যার খরচ আছে তো $1.5 করে মজুরি লাগে। হ্যাঁ $1 হ্যাঁ, তো আমি যদি প্রসেস বেশি না দিই আর যারা ফ্যাশন ডিজাইনার তারা তো আরো নতুন নতুন জিনিস ঢোকানোর চেষ্টা করতেছে। আচ্ছা স্যার এটার মধ্যে ডিজাইনটা কি নিয়ে আসছেন ভিতর দিক দিয়ে? হ্যাঁ এবার এইটা বলতেছি আমার হাতে যে স্যাম্পল আছে এটা নিয়ে আমি ওখানে আগে লিখলাম একটা বেসিক শার্টে এই টুকরাগুলো থাকে, বা আমার যে অপারেশন ব্রেকডাউনের শার্ট ওটাতে এই টুকরাগুলো আছে। এবার আমার হাতের শার্টটাতে কি কি টুকরা আছে এদিকে কলার নিচেরটা কি কলার ব্যান্ড কলার ব্যান্ড বা কলার স্ট্যান্ড। আচ্ছা তারপরে উপরেরটা কি কলার। আচ্ছা তারপর এইটা কি প্লাকেট হ্যাঁ প্লাকেট এটা হচ্ছে বাটন হোলের, হ্যাঁ এটা হচ্ছে বাটন হোলের প্লাকেট। এখানে দুইটা জিনিসই কিন্তু লেখা আছে। এই যে একটা হচ্ছে বক্স প্লেট, একটা হচ্ছে বাটন প্লেট। বাটন প্লেট হচ্ছে যেটাতে বোতাম আছে, এটা হচ্ছে বাটন প্লেট। এই যে এটা এই যে এক ভাঁজ দিয়ে যে সেলাই দিছে এটা কিন্তু মেইন কাপড়ের এক্সটেন্ডেড অংশ, আর এখানে কিন্তু বাইরে থেকে কাপড় এনে সেলাই দিছে, বা এক্সটেন্ডেড অংশও বলা যায়, দুটোই এক্সটেন্ডেড অংশ দিয়েও করা যায়, বাইরে থেকে কাপড় এনে সেলাই। বাইরে থেকে আনছে কারণ স্যার এখানে কারণ আছে এটার মধ্যে যেহেতু বাটন খোলার ব্যাপার কাপড় ছুইটা টুইটা যায় মাঝে মধ্যে, কারণ এই জায়গাটা একটু মজবুত করে এটা বোঝার পেস্টিংটা কি জানি দেয় এটা বোঝার একটা সহজ ওয়ে আছে। এখানে আমি সেলাই সুতা দেখতেছি কয়টা বাটন প্লেটে, বাটন প্লেট সুতা স্যার এই যে একটা আর একটা বাটন প্লেটে সুতা কয়টা দেখতেছি, তাহলে বডি ফেব্রিকই করছে কাজটা বক্স প্লেটে সেলাই সুতা কয়টা দেখতেছি, এই না তো একটাই এই যে পাশে সুতা আছে। স্যার কালার দেখ কালার তো মিলাই করছে আমার দিছে দুইটা এই কারণে এখানে একটা রয়েছে কিছু একটা উপরে আর নিচে দুইটা। আমার যদি কনফিউজ লাগে পিছন থেকে দেখবো। তাহলে আমরা বাটন প্লেট আর বক্স প্লেট দেখলাম। আমরা কি কি দেখলাম? বাটন প্লেট, বক্স প্লেট। ল্যাবে যদি আমি বলি বাটন প্লেট কোনটা, বক্স প্লেট কোনটা, বলতেই পারি। বাটন প্লেট সবাই তো আর এ প্লাস আমার দিতে ইচ্ছা করবে না, আমি এ প্লাস পাইনি। আচ্ছা তো যাই হোক, এবার বাটন প্লেট বক্স প্লেট গেল। এখানে এক্সট্রা একটা কি আছে? এখানে একটা টুইল টেপ দেওয়া আছে। টুইল টেপটাকে আমরা অপারেশনের দিক থেকে কি বলতে পারি? আগে একদিন বলছিলাম কোন জায়গায় আছে এটা? টুইল টেপটা কলার স্ট্যান্ডে কলার স্ট্যান্ডে। কলার স্ট্যান্ডটা আমার বডির সাথে কোন জায়গায় যায়? নেক, নেক পাইপিং। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, একটা জিনিসকে আমরা অনেক নামে ডাকতে পারি, এক্স্যাক্টলি ওই নামই বলতে হবে এমন কোনো কথা নেই। এবার এটার পিছনে সেলাই দেখলে আমরা বুঝতে পারবো এটা আসলে কিভাবে সেলাই করা হয়েছে। আগে সামনে দেখবো, স্মৃতি নিচে, আর পিছনে দেখবো কয়টা সুতা দেখবো। এখানে দুইটাই তো দেখা হ্যাঁ দুইটা দেখা যাচ্ছে, তার মানে এটার উপর দিয়ে নিচ দিয়ে দুই জায়গা থেকে সেলাই গেছে। এটা কি দিয়া দিয়ে সিঙ্গেল নিডল দিয়ে আমরা দুই সাইডে করছি। হ্যাঁ এই জিনিসটা সামনে থেকে কনফিউজ হলে না পিছন থেকে শিখে হলো। আচ্ছা তাহলে টুল ট্যাপ এখানে অ্যাডিশনাল দিছে। তারপর এই জিনিসটা একটা স্পেশাল জিনিস, যে যাতে এই শার্টটা পরে মানে ডিসকমফোর্ট ফিল না হয়, এই জন্য আমার যেই সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক, সিঙ্গেল জার্সির ভিতর অনেক ভ্যারিয়েশন আছে, পিকে আছে, লাকস্ট আছে। এটা দেখে আমার রুল অফ থাম্বে আমার এটা মনে হচ্ছে এই যে এটা লাকস্ট, এই যে এটা লাকস্ট, এটা লাকস্ট এদিক দিয়ে ঘুরে আসো, মিলতেছে কাপড় মিলতেছে, কালার ধরে কাপড়ের স্ট্রাকচার মোটামুটি মিলে কি রং একটু হালকা কাপড় আছে, তাহলে এটা লাকোস্ট বলতে পারি। লাকোস্ট হচ্ছে সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিকের একটা ভ্যারিয়েশন। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক। সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক হচ্ছে আমার এই যে স্যান্ডো গেঞ্জি ফ্যাব্রিক, এটাও হচ্ছে সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক। আবার ওই পোলো শার্টের ফ্যাব্রিকও সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক, টি শার্টের ফ্যাব্রিকও সিঙ্গেল জার্সি নিট ফ্যাব্রিক। ওইটার ভিতর অনেক ডেরিভেটিভস আছে। ওই যে নিচে যে সেন্ট গেঞ্জি এটার স্যার জিএসএমটা কত হতে পারে? অনেক কম হবে, 180, 90, 100 এরকম হবে। না ওই দিন আমার একজন বললো যে 60-70 জিএসএম না করা, আমি বললাম এটা কোন ধরনের? হ্যাঁ, সস্তা। কইলো যে এই যে
হ্যাঁ সস্তা, ওইটা একদম সস্তা জিনিস। ওটা হচ্ছে হয়তো 1 মাস পরা যাবে না, 2 সপ্তাহ যদি খুব হেভি ইউজ করে 2 সপ্তাহ পর ওটা জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যাবে। আচ্ছা আমরা পার্টসে ছিলাম। টুইল টেপ গেল, কলার স্ট্যান্ড গেল, পিছনে ব্যাক পার্টের ভিতর দুইটা অংশ। এটা কি উপরের অংশটা কি? ইয়ক। আর নিচের অংশটা কি? ব্যাক পার্ট। আর ফ্রন্ট পার্ট 2 ভাগে বিভক্ত, তাই না? ফ্রন্ট পার্টের ভিতর একটা হচ্ছে বাটনের পার্ট, আর একটা হচ্ছে একটা হচ্ছে বাটন হোলের পার্ট, হ্যাঁ, যেটাকে বক্স প্লেট বলতেছে। আর আরেকটা বাটন প্লেটের সাথে অ্যাটাচ থাকে, এটার একটা ফ্রন্ট পার্ট। আমরা যখন বেসিক শার্ট আঁকছিলাম অ্যাপারেল 1-এ, তখন একটা বলছিলাম হচ্ছে আপার ফ্রন্ট পার্ট, একটা বলছিলাম লোয়ার ফ্রন্ট পার্ট। তাহলে বাটন আর বাটন হোলের বক্স প্লেটের অনুযায়ী আপার ফ্রন্ট পার্ট কোনটা, লোয়ার ফ্রন্ট পার্ট কোনটা? বক্স হচ্ছে আপার আর বাটন হচ্ছে লোয়ার। বাটন হচ্ছে লোয়ার আর বক্স প্লেট হচ্ছে আপার, রাইট। ওকে, তাহলে এখানে আর বাকি থাকে কি? এখানে একটা লাকোস্ট সিঙ্গেল জার্সি স্লিভ কাপ কোনোটাই দেখানো হয় না। আচ্ছা, এখানে কি কি জিনিস আছে? এখানে তিনটা জিনিস আছে। স্লিপ কাপ আর হচ্ছে যে হাতের যেটা। এটার নাম কি? স্যার এটা এই যে রিপটাগুলো বললেন, হ্যাঁ, এটার নাম কি বলবো? প্লাকেট, এটা তো প্লাকেট। এটা স্লিভ প্লাকেট। আর ফ্ল্যাপ এখানে নাই। যদি এই পকেটের উপর একটা ঢাকনা থাকতো সেটা ফ্ল্যাপ হইতো। আর এখানে গ্যানবল, যেটা গ্যানবলও নাই। ওইটাও নাই। গ্যানবল থাকলে এই বাটনের সাইডে প্লাকেটের সাথে অ্যাটাচ হয়ে এই যে এই সেলাই এই জায়গাতে, হ্যাঁ ছোট্ট একটা এই যে এরকম সাইজের কাপড় মানে থাকে। কালার কি সেলফ ফেব্রিকই থাকে? হ্যাঁ হ্যাঁ, সেলফ ফ্যাব্রিক। এই যে এরকম সাইজের এই সেলাইটা, এই 2 সেলাইয়ের মাঝখানে এই যে সাইড সিমের সেলাই আর হচ্ছে এখানে যে প্লাকেটের যে সেলাই, এই ছোট্ট জায়গাটাতে একটা ফ্যাব্রিক অ্যাটাচ করে দিত। সেলফ ফ্যাব্রিকই সচরাচর স্ট্যান্ডার্ড একটা ফর্মাল শার্টে দেওয়া হয়, কিন্তু ফর্মাল শার্ট ছাড়া যদি ওইটা একটু পার্টি শার্ট মতো করতে হয় তখন ডিফারেন্ট কালার অ্যাড করতে পারে। আচ্ছা, এই শার্টটা বানাইছে গেছে, এই শার্টের সাথে পকেট কোনো হয়ে যায় না, পকেট তো এই ল্যাবে বানায়, হাসান অ্যাড করছে। এই শার্টে পকেট ছিল না, যেমন যে ওর শার্টে পকেট। মানে শার্টটা কি এখানে বানানো হয়েছে না বাইরে? না না, শার্ট এখানে বানায় নাই। শার্ট বাইরে দিয়ে। শার্ট ল্যাবে, হ্যাঁ, পকেটটা জাস্ট এখানে এমনি ওই হাসান মেশিন চেক করার জন্য মাঝে মাঝে বিভিন্ন জিনিস সেলাই করে, ও তখন ওইটা ও এটা ডিজাইনটা হইছে ওই যে নিটটা ওইটা লাগাইছে স্যার, ভিতরের যে একটা পার্ট, যে পার্টটা লাগাইছে এটা কি লাগাইছে? সেলাই দেখলে বুঝতে পারবো। সেলাই যদি খুব এইগুলো আমাদের এখানে রিসার্চার কাজে ভাইয়া কাজে আর হাসান টেক্সটাইলের অনেক কিছু পারে। হ্যাঁ, হাতের কাজ পারে। Practically সুন্দর। এই যে সুইং থ্রেড দেখলে বুঝবো। সুইং থ্রেড কি সেলফ ফ্যাব্রিকের না? এই যে এই সেলাই, কালারটা কি? তাহলে এটা ওই অ্যাকচুয়াল শার্টে ছিল, এটা এখানে লাগান। এখানে এগুলো তো দোকানে দেখা যায়, অনেক শার্টে থাকে। হ্যাঁ থাকে, থাকে থাকে। যারা হচ্ছে ওই যে আগে আমি মনে হয় দেশে ঘাম হয়। হ্যাঁ, ঘামটা যাতে পিছনে না যায়। ওকে, কিছু মিস হচ্ছে? ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, কলার, প্লাকেট, পকেট, ফ্ল্যাপ, না কিছু মিস হচ্ছে না। এবার যখন হচ্ছে পড়াইছিলাম, যখন হচ্ছে প্রোডাকশন সিস্টেম, গার্মেন্ট প্রোডাকশন সিস্টেম বা অ্যাপারেল প্রোডাকশন সিস্টেম পড়াইছিলাম, সেখানে আমরা একটা স্পেশাল প্রোডাকশন সিস্টেম করছিলাম। আবার রিপিট করতেছি, গার্মেন্ট প্রোডাকশন সিস্টেমে একটা বিশেষ প্রোডাকশন সিস্টেম আমরা করছিলাম, ওটার নাম ছিল মডিউলার প্রোডাকশন সিস্টেম, এমপিএস। মডিউলার প্রোডাকশন সিস্টেম মনে আছে? জি স্যার। মডিউলার প্রোডাকশন সিস্টেমে কি হইতো? ইউপিএস এমপিএস এগুলোই তো স্যার। ইউপিএস তো হচ্ছে ইউনিট প্রোডাকশন সিস্টেম, একটা হ্যাঁ। MPS এমপিএস যেটা, ওইটা মনে আছে? ওইটা কি হইতো? মডিউলারের মধ্যে তো স্যার একটার পর একটা পার্ট দেয়া দিত, এরকম কিছু হইতো। একটার পর একটা পার্ট যে পিছনে পাস করতো, ওটা প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম। একটা বান্ডেল প্রোগ্রেস হইতো, পিছনে চলে যেত বা সিরিয়ালে যাইতো, সামনে বা পিছনে একদিকে যাইতো। মডিউলার প্রোডাকশন সিস্টেমে গ্রুপ করে এক একটা গ্রুপ এক একটা অংশের দায়িত্ব নিত। আচ্ছা, ওই যে কাটিং এর পার্ট কাটিং করতেছে, স্লিভের কাজ স্লিভ। এবার এই সুইং এর ভিতরে পার্ট হয়ে যেত, কাটিং এর পার্ট কাটিং করতেছে গন, সুইং এর ভিতরে পার্ট হয়ে যেত। সুইং এর ভিতর এই মেশিনে যেসব অপারেশনসগুলো আছে বা একটা নির্দিষ্ট এরিয়া কলার তৈরি করবে, কলার তৈরি করার কাজ করতেছে একজন, এইদিকে স্লিভ, কাফ এগুলো নিয়ে কাজ করতেছে একজন হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই প্লাকেট এগুলো নিয়ে কাজ করতেছে, আরেকজন ব্যাক পার্ট আর ইয়োক এগুলো নিয়ে কাজ করতেছে, অথবা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ইয়োক, প্লাকেট এগুলো টোটালটা নিয়ে কাজ করতেছে একজন। ওইদিকে আরেকজন স্লিভ, কাফ আর হচ্ছে এই যে
স্লিভের প্লাকেট, এগুলো নিয়ে কাজ করতেছে। আর তারপরে টোটাল বাকিটা যে জয়েন করার কাজ, সাইড সিম, স্লিভ অ্যাটাচ, এগুলো করতেছে একজন, পুরো বডি অ্যাসেম্বল করা যেটা। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? অনেকটা টয়োটা প্রোডাকশন সিস্টেম, টেক্সটাইল প্রোডাকশন সিস্টেমে টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্ট TQM, এটার ভিতরে লিন ম্যানুফ্যাকচারিং আছে। লিন ম্যানুফ্যাকচারিং এর কনসেপ্টটা আসছে টয়োটা যে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, গাড়ির কোম্পানি, চিনি তো, খুব বিখ্যাত, যে বিভিন্ন দামে জাপানি, হ্যাঁ, কম দামি বেশি দামি সব রকম রেঞ্জে ওরা আমাদেরকে প্রোডাক্ট দিতে পারে। তো এই টয়োটা হচ্ছে নিজেদের টয়োটা ম্যানুফ্যাকচারিং প্রসেস একটা নিজেদের একটা সিস্টেম আনছিল। ওই সিস্টেমে কি হইতো, একটু বাইরে চলে যাচ্ছি, ওই সিস্টেমের কনসেপ্টটা ছিল গাড়ি কি অনেক ভারী একটা জিনিস না, গাড়িকে কি আমি হচ্ছে ওয়ার্ক স্টেশন, একটা ওয়ার্ক স্টেশন, তার পাশে আরেকটা ওয়ার্ক স্টেশন, তার পাশে আরেকটা ওয়ার্ক স্টেশন, একটা ওয়ার্ক স্টেশন, গাড়িকে কি আমি ঠেলে ঠেলে যে টায়ার লাগাইতে হবে, টায়ার লাগানোর জন্য ওখানে ঠেলে নিয়ে গেলাম, আবার এরপর হচ্ছে দরজা লাগাইতে হবে, দরজার জন্য আবার ঠেলে এখানে নিয়ে আসলাম, উপরে বনেট লাগাইতে হবে, বনেটের জন্য ঠেলে আবার ওখানে নিয়ে গেলাম, এটা করা পসিবল না। তাহলে ওই মডুলার প্রোডাকশন সিস্টেমটা ওইরকম কার ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল তৈরি করা, কারকে তো অটোমোবাইল বলে, অটোমোবাইল তৈরি করার প্রসেসের ভিতরে এটা নিয়ে আসছিল মডুলার প্রোডাকশন সিস্টেম, যে এটা একটা ইউ আকৃতির প্রোডাকশন সিস্টেম হবে, ভিতরে থাকবে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটাতে এই সেকশন এসে তার টায়ারের কাজ করে চলে যাবে। এবার এই দিক থেকে সে এসে সে হচ্ছে আশেপাশে ডোরগুলো লাগানোর ব্যবস্থা করবে। আবার এই কার কিনতে গেলে ফিক্স মানে আর মাঝখানে তিন যে পাখার একটা ফ্যান নির্দিষ্ট করে ফ্যানটা মাঝখানে থাকবে, ওই তিন পাখা দিয়ে গাইছে। হ্যাঁ, তিন পাখা বা আমার যতগুলো হাত দরকার, যতগুলো পাখা দরকার, সব জায়গা থেকে এসে মাঝখানে প্রোডাক্ট স্থির থাকবে, কাজ করে ওটার উপর কাজ করতে চলে যাবে সবাই। এমনকি গ্যারেজেও আমরা সেটাই দেখি, কার ওয়াশের ক্ষেত্রে বা ওই যে কার মেকানিক বা মোটরসাইকেল মেকানিক গ্যারেজে ওই প্রোডাক্টটা ফিক্স থাকে, মানে আমার যে আইটেমটা যেটা রিপেয়ার করতে হবে ওটা ফিক্স থাকে, মানুষজন এসে এসে কাজ করে চলে যায়, তাই না? আচ্ছা, এবার আমরা আবার ওই তাহলে যেটা বললাম যে এই শার্ট তো অবশ্যই সুইং ফ্লোরে প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমেও বানানো হয়, পিপিএস দিয়েও বানানো যায়, আবার মডুলার দিয়ে ইউনিট প্রোডাকশন সিস্টেম দিয়েও বানানো যায়। কিন্তু আমরা যদি আগে সহজভাবে বেসিকটা চিন্তা করি, এটা হচ্ছে ওই মডুলার প্রোডাকশন সিস্টেমের মতো করে ভাগ ভাগ করে তৈরি হয়ে আসে। তার মানে এই না যে প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেম যেটা, যে স্মৃতি বানাচ্ছে, স্মৃতি বানানোর পর চমনকে দিচ্ছে, চমন সাইফকে দিচ্ছে, সাইফ কানিজকে দিচ্ছে, কানিজ স্মৃতিকে ইয়েকে ফারজানা, হ্যাঁ, আশাকে দিচ্ছে, আশা দিচ্ছে সাব্বিরকে, এভাবেও বানানো যাবে। এভাবেও বানানো যাবে ইউনিট প্রোডাকশন সিস্টেমে, যে শান্ত দিচ্ছে চমনকে, চমন দিচ্ছে সুবর্ণাকে, সুবর্ণা ওদিকে দিচ্ছে রিফাতকে, রিফাত এদিক থেকে দিচ্ছে আবার আফরিনকে, ওইভাবেও বানানো যাবে। পাশ দিয়েও বানানো যাবে, পিছন দিয়েও বানানো যাবে, আবার গ্রুপ গ্রুপ করেও বানানো যাবে। এই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমি কেন করা হয়, কারণ ওই যে যদি সিঙ্গেল বানা আমি দুর্বল হয়ে গেলে তো আবার লাইন বসে থাকবে, এই কারণে হয়তো আমি বোঝানোর সুবিধার্থে মানে লাইনের ভিতর দিয়ে বানানো হয় কেন, যাতে সস্তায় বানানো যায়। জানানো যায়। কিন্তু এটার বানানোর প্রসেসটা আমি বোঝানোর জন্য আমি আগে ওভাবে বললাম যে এখানে বিভিন্ন পার্টের, এখানে অপারেশনও কিন্তু এভাবে লেখা আছে, পার্ট পার্ট করে, এটা একটু জটিল আছে, পার্ট করে এগুলো লেখা আছে। ওই পার্টগুলো আমাকে একটু বুঝতে হবে যে আগে সেপারেট টুকরাগুলো আমি রেডি করতেছি, কলার রেডি করতেছি, কলার রেডি করার জন্য কলারে 4-5 রকমের অপারেশন আছে। ফ্রন্ট পার্টের সাথে আমি হচ্ছে এই যে আগে বাটনের পয়েন্ট মার্ক করতেছি, করে তারপর বাটন অ্যাটাচ করতেছি, এখানে কিছু ওই যে প্লাকেট অ্যাটাচ করতেছি, তারপর আমি বাটন অ্যাটাচ করতেছি, এখানে কিছু স্পেসিফিক অপারেশনস আছে। এখানে আবার আমি প্রথমে প্লাকেট অ্যাটাচ করতেছি, তারপর সেখানে হোল্ডিং করতেছি, বাটন হোল্ডিং করতেছি মার্ক করে করে, এখানে কিছু প্রসেস আছে। তারপরে গিয়ে আমি হচ্ছে এই কলার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, আগে হচ্ছে শোল্ডার জয়েন করতেছি হচ্ছে কার সাথে, দুটো ফ্রন্ট পার্টের টুকরা আর ব্যাক পার্টের সাথে, এরপর ওটার উপর কি আসতেছে, কলার আসতেছে। আবার এদিকে স্লিভ রেডি করে ফেলতেছে একজন, স্লিভ প্লাকেট ইয়োকে কাফ এগুলো রেডি করে ফেলতেছে, তারপরে স্লিভ অ্যাটাচ করতেছে। মানে এই শার্টে যেহেতু প্রসেস বেশি, অপারেশন বেশি, এগুলো টুকরা টুকরা হয়ে আগে রেডি হয়ে আসতেছে, তারপরে ওরা একসাথে জয়েন হয়ে যাচ্ছে। আরেকটু যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে বাংলাদেশ থেকে যখন হজের কাফেলা যায় তখন আগে কি হয়, যে বৃহত্তর শেরপুরের হাজিকে কতজন আছে, শেরপুর থেকে 5টা হজ এজেন্সি আছে, তারা শেরপুরের সব হাজিকে একসাথে করতেছে, করার পর কোথায় আসতেছে, ঢাকাতে হজ ক্যাম্পে আসতেছে। হজ ক্যাম্পে আসার পর সেখানে শুধু শেরপুরের হাজি আছে, সেখানে শেরপুর আছে, হবিগঞ্জ আছে, কক্সবাজার আছে, সাতক্ষীরা আছে, সব জায়গায় হাজি আসতেছে, একই ফ্লাইটে তারা একসাথে উঠে যাচ্ছে। তাইলে এই শার্টেরও বিভিন্ন টুকরার কাজ বিভিন্ন জায়গা থেকে হয়ে আসতেছে, হয়ে আসার পর
টোটাল শার্টটা অ্যাসেম্বলি হচ্ছে। ক্লিয়ার? এবার এই জিনিসটা আমরা নর্মালি যেটা বলতেছি যে গ্রুপ গ্রুপ করে আলাদা আলাদা বসে মডিউলার প্রোডাকশন সিস্টেমে করতে পারি, আবার এটা আমরা প্রোগ্রেসিভ বান্ডেলও করতে পারি, ইউনিটেও করতে পারি। কিন্তু এটার বেসিক কনসেপ্টটা আসছে হচ্ছে ওই টেইলর থেকে বা মডিউলার প্রোডাকশন সিস্টেম থেকে। তারপরে ওটা সস্তায় করার জন্য আমরা সুইং লাইনে ওয়ান্টো করি। আর যখন যে প্রোডাক্টের দাম যত বেড়ে যাবে তখন ওইটার প্রোডাকশন সিস্টেমটাই আমি কোয়ালিটি ঢোকানোর চেষ্টা করব। কোয়ালিটি বাড়াবো, কোয়ান্টিটি কমাই দিব, মানে ওয়ার্কারের উপর আমি প্রেশার কমাই দিব যে এটা যখন দামি হয়ে যাবে বেশি, এই শার্টটা যদি আমি $5 বিক্রি করি তাহলে এই শার্টটার যত্ন কমে যাবে, ডিফেক্ট বেশি আসবে। এই শার্টটা যদি $20 বিক্রি করি তখন কি ওকে তো তখন বলবো 4টা শার্ট বানানো লাগবে না, তুমি এই 4টা বানানোর টাইমে একটা বানাও। আর যখন এটার দাম থাকবে $5 $20 জায়গায় তখন বলবো যে ওই একটা বানানোর টাইমে 4টা বানাই দিতে বলবো। কথাটা বুঝতে পারছি? এবার শীতের যে ভারী ভারী জ্যাকেটগুলো আছে ওই জ্যাকেটগুলো তো আরো বেশি। যেমন এইটার এসএমভি যদি বলি, এটার এসএমভি 23 মিনিট, একটা শার্টের এসএমভি 23 মিনিট, মানে স্যার মজুরি নির্ধারণ করে কি অ্যাসেম্বলির উপর এই যে সিএম কস্ট অফ মেকিং, এটা আমার কত সময় লাগতেছে সেটার উপর। আমার শ্রমিকের মজুরি যদি ঘন্টা প্রতি যদি শ্রমিকের মজুরি আমার হয় $3, তাহলে ওইটা 20 মিনিটে এটার মজুরি হবে $1.20। কথা বুঝতে পারছি? ওকে, এবার আবার ফেরত আসি। এবার শীতের যে জ্যাকেটগুলো, কিছু জ্যাকেট আছে বেটেক্সের ওখানকার যে জ্যাকেট, ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের ঘন্টা প্রতি প্রোডাকশনের টার্গেট কত বা আপনাদের কত। আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম ওই তো ইউনিট প্রোডাকশন সিস্টেমের যে ফ্যাক্টরিটা, ওরা কি বানাইতো, ভারী ভারী সব জ্যাকেট বানাইতো না, হেভি গার্মেন্টস যেগুলো। ওরা কি করলো যে এগুলো হচ্ছে ওভেন গার্মেন্ট ইন্ডাস্ট্রির ভিতরে পার্থক্য আছে। নিট গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, ওভেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে। ওভেনে কিন্তু ওরা কোয়ালিটিতে ফোকাস করে বেশি, ওরা প্রতি প্রোডাক্টে লাভ করে বেশি, এবং ওদের প্রোডাক্ট বানানো হয় কম, কোয়ালিটিটা বেশি ফোকাস থাকে। আর নিট গার্মেন্টস হচ্ছে পরিমাণ, আমার বানাইতে হবে বেশি, আমার হচ্ছে ওই কোয়ালিটিটার গুরুত্ব একটু কম থাকে, আর পার প্রোডাক্টের লাভ একটু কম থাকে। তো দুই ফ্যাক্টরির চাকরিও দুই রকম। দুই ফ্যাক্টরিতে চাকরি করতে গেলে ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে যেতে হবে, একটাতে মানে দুই জায়গার রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। আচ্ছা, বাংলাদেশে কি হামিম গ্রুপগুলোর মধ্যে কি নিট ওভেন সব একসাথে? কিছু জায়গায় নিট ওভেন একসাথে হয়। একটা উদাহরণ দেন স্যার। যেমন আমার মানে বায়ার যদি অর্ডার পায় ওভেন করার, ও নিবে না কেন? ও অবশ্যই নিবে। কিন্তু কিছু গার্মেন্ট আছে, কিছু ইন্ডাস্ট্রি আছে, তারা ওভেনে স্পেশালাইজড করে, তারা শুধু ওই ভারী ভারী জ্যাকেটই বানাবে, তারা হচ্ছে নিট আইটেম ধরবে না। কলম ব্যাপারে কলম তো ওভেন নিয়েই মনে হয় কাজ করে। আবার হামিম গ্রুপ ডেনিমের দিক দিয়ে একটু ডেনিম তো ওভেন, ডেনিম মানে ডেনিম ওভেন, জিন্স প্যান্ট এগুলো নিয়ে বেশি কাজ করে তারা। যারা ওইরকম ডেনিম, আর ইপিলিয়ন আবার ডিপ নিয়ে বেশি আগায়। যেমন আমার হচ্ছে হামিম, ওগুলো সম্পর্কে আমার হচ্ছে একটু দেখে জানতে হবে, আমার ফ্রেন্ডরা চাকরি করে ওদের থেকে শুনতে হবে। আমি যদি চিটাগংয়ে বলি, স্যার যেটা একটা কোরিয়ান কোম্পানি আছে না, ইয়াং ওয়ান, ওইটা কি স্যার স্পোর্টস ওয়্যার সব কিছু করে, নিট ওভেন স্পোর্টস ওয়্যার সবই করে। এই যে গ্রুপ, এদের ফ্যাক্টরি 15টা করে, চিটাগং ইপিজেড আর কর্ণফুলী ইপিজেড, চট্টগ্রাম সি ইপিজেড, কে ইপিজেড, চিটাগং ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, ওদের নামের ভিতরে স্পেসিফিক জিনিস। মানে ওরা সবই তাহলে ওভেন আইটেম, এবং শুধু ওভেন না, ওরা হচ্ছে ওয়াশেও স্পেশালাইজ করে। এই যে অ্যাপারেল 3-তে যত রকমের ওয়াশ করতেছে, এরা এই ওয়াশগুলোতেও স্পেশাল যত রকমের ওয়াশ আছে, মানে আমরা পড়ি সব এদের কাছে অ্যাভেলেবল, এবং এরা ওভেন গার্মেন্টসে বিশেষায়িত। আবার বেটেক্সের উদাহরণ যখন দিচ্ছিলাম, বেটেক্সের উদাহরণ কেন দিচ্ছিলাম, ওদের একটা প্রোডাক্টের এসএমভি হবে 57, 58, 60। তাহলে কি রকম মানে সময় খরচ করে এসএমভি 57 মানে কি? অনেক ইউজ, মানে একটা পিছনে 1 ঘন্টা, একটা গার্মেন্ট তৈরি করতে 57 মিনিট লাগতেছে। তাহলে ওই একটা সুইং লাইন থেকে, মানে একটা প্রোডাক্টের এসএমভি যদি 57 মিনিট হয়, আর অপারেটর তো 40 জন, মানে ওটার আলাদা ম্যাথ আছে, ক্যাপাসিটির ম্যাথও আমরা করবো, এমনি এসএমভির ম্যাথ, টার্গেট ম্যাথ, ইফিসিয়েন্সির ম্যাথের পাশাপাশি। আচ্ছা, আমার একটা ফ্লোরে একটা লাইন থেকে, একটা লাইনে যদি আমার এরকম 20 জন অপারেটর থাকে, তাহলে ওদের কাছ থেকে আমি সময় পাচ্ছি কত? 1 ঘন্টায় 20 গুণ 1 ঘন্টা, 20 ঘন্টা পাচ্ছি। আর দিনে যদি 10 ঘন্টা শিফট হয়, একটা লাইনে 20 জন দরকার আছে।
এবার আমি হচ্ছে তাদের থেকে যদি ইয়ে পাই 1 ঘন্টা 20 1 ঘন্টা করে পাই 1 ঘন্টা 20 পিস। হ্যাঁ 1 ঘন্টায় 20 পিস না মানে হ্যাঁ 1 20 ঘন্টায় জন 20 piece। অফারের পর একজন একটা ভিডিও এভারেজে ধরেন আর ঘন্টা 20 ঘন্টা তা 20 ঘন্টায় স্যার 200 পিস মাল বের হবে Right. 200 piece। মানে সারাদিনে। একদিনে আমি 200 পিস বের হবে আমার ওখান থেকে। তা আমার ওইটাও মনে আছে আমি হচ্ছে ওই একজন এক্সিকিউটিভের সাথে কথা বলছিলাম তো উনি বলছিল যে এইসব ইয়েতে তাদের নাকি দিনে মানে কোয়ান্টিটি নিয়ে চাপ থাকে না। যেমন আমি যেখানে জব করছি আমি যেখানে জব করছি ওখানে কিন্তু প্রেশার ছিল যে 4000 পিস টার্গেট করছে 3700 পিস। এখন 300 পিস কম কেন করছে ওটার জব দিতে করা যাবে বাচ্চাদের আইটেম যেগুলো আমি দেখাইতাম। আর ওই তাদেরকে জিজ্ঞেস করছিলাম আপনাদের দিনে কতগুলো পিস করা লাগে ও বলে যে দিনে 120 পিস 150 পিস করা লাগে। তাহলে অনেক টাকা পায় অনেক হ্যাঁ আসলে বুঝতেছেন না। হ্যাঁ না বুঝলে প্রশ্ন করতে হবে। 1 ঘন্টায় যদি 20 পিস বের হয় 10 ঘন্টা করে। যেগুলো জ্যাকেট আইটেম শীতকালে আমরা যেগুলো পরি ওগুলা বানাইতে অনেক সময় লাগে। এসএমভি মনে আছে এসএমভি আমি আলাদা আবার ক্লাস বুঝতে হবে ওইটা আমি বুঝিনি বাদ দিন স্যার আপনি বড় তাইলে আমার পড়াই লাগবে। বলুন স্যার বলুন শুনুন স্যার। আচ্ছা না এগুলো ক্লিয়ার হতে হবে। এখানে এই শার্টের এসএমভি কত সাইজ হ্যাঁ 23.15 বাদ দিন 23 মানে কি এই একটা শার্টের এসএমভি 23 মানে কি বুঝো একটা শার্ট মানে 23 পিস হবে সেটা বুঝে না এগুলো বুঝতেছে। আর যেগুলো হচ্ছে জ্যাকেট আরো ভারী ভারী ড্রেস ওগুলাই প্রসেস অপারেশন আরো বেশি 57-58টা প্রসেসও আছে। যদি জাস্ট ইন্টারনেটে আমি ইচ্ছা করে পাঠ্য আইটেম এটা রাখি নাই মাথা আউলাই যাবে কিন্তু নিজেদের ইচ্ছা থাকলে অপারেশন বুলেটিন অফ এ জ্যাকেট বা অপারেশন ব্রেকডাউন অফ এ জ্যাকেট এটা হচ্ছে যে টিচিং এর জবের জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম যে কি কি প্রসেস হয় কি কি ইয়ে হয় ওখানে 57টা প্রসেস আছে। এবার এই 57টা প্রসেস মিলে ওর এসএমবি ছিল 57 মিনিট ইন্টারনেটে আছে অপারেশন বুলেটিন ওই বিভিন্ন ফ্যাক্টরি যাদের হয় ওখানকার আইয়া হচ্ছে এভাবে ইয়ে করে। আচ্ছা এটা আমি এক জায়গাতে কপি করছি ওগুলো ইন্টারনেটে ওরা পোস্ট করে বিভিন্ন ব্লগ পেজে তাদের নিজেদের নাম দিয়ে ব্লগ লিখে তারা দেয়। তো এই জ্যাকেটের অপারেশন ব্রেকডাউন নিজেরা একটু দেখে নিও। আমরা তাহলে এবার শার্টে প্রসেস বাই প্রসেস সিরিয়াল বাই সিরিয়াল আসি। প্রথমেই স্মল পার্টসগুলো নিয়ে কাজ করতেছে। এখানে হচ্ছে কলার ফিউজিং বলতে মূলত যেটা বোঝাচ্ছে কলারের ফ্যাব্রিকটাকে পেস্টিং টাইপের যে একটা বলছিলাম এবার ওইটার রাইখা হ্যাঁ আয়রন করতেছে। নিচের অংশটা একটু হাত দিয়ে নিচে এখানে কিন্তু আলাদা কি কিছু লাইনিং বা লাইনিং ফ্যাব্রিক আছে মনে হচ্ছে যে সফট আর ওর উপরে এটা কি উপরে এখানে আছে এইখানে যেটা সফট আছে আচ্ছা এবার আমি বলি নিচে যেটা আছে এটা হচ্ছে লাইনিং ফ্যাব্রিক ইন্টার লাইনিং ফ্যাব্রিক হতে পারে ওটা কেটে এটা হচ্ছে মানে অপারেশন করে দেখতে টিস্যুর মতো যেটা হ্যাঁ হ্যাঁ টিস্যু টাইপের ওয়েট পেপার আছে নাইলন পেপার ওয়েট টিস্যুর মতো দেখা যায় আর এই উপরে যেটা আছে এটা কি এটা হচ্ছে করার বোন এর মধ্যে কি ইয়া সব ভিতরে বকর সব বকর এটা হচ্ছে কলার বোন বক্রম বলতে এটা কলার বোন সবগুলো থাকে না আমরা তো নাই হ্যাঁ জাস্ট এই ছোট্ট একটা জিনিস এটা কলার বোন আছে হ্যাঁ এই যে আছে ওটা হচ্ছে কলার বোন 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 কলার বোন আমরা যে আর বক্রম যেটা বক্রমটা হচ্ছে পুরো একটা ফ্যাব্রিক মানে ইন্টারলাইনিং ফ্যাব্রিক রে বাংলায় বক্রম বলে আর এটা প্লাস্টিক এটা ফ্যাব্রিক না নিচে আছে বক্রম টাইপের যেটা ওটা নিচে আছে কাটেন একটা দেই স্যার কোথাতে কি আছে না এটা তো আবার পরবর্তী সেমিস্টারে দেখানো লাগবে এই এক শার্ট 12 ব্যাচের কয়জনের কতবার বলার পরে ম্যানেজ হয়েছে স্যার শার্ট শার্ট, জিন্স। সমস্যা নেই স্যার স্যাম্পল লাগলে স্যাম্পল নিবেন আপনাকে লাখকে নিয়ে দেবো আমাকে দিয়ে দেবো স্যাম্পল নয় স্যাম্পল আমারটা দিয়ে দেবো কি তুমি কই দেবে স্যার আমারটা কি দেবো স্যার কই দেবে আচ্ছা এক সাইডে হালকা করে দিলে আমারটা কি ফ্যাব্রিক ওটা এখানে দেখে মানে আমি তো আর দূর থেকে দেখে বলতে পারবো কি ফ্যাব্রিক এটা যদি বলতে চাই তাহলে শুরুতে আমার ফ্যাব্রিকটা ধরে একটু দুমড়াবো মোচড়ানোর পর যদি দেখি জায়গায় ফিরে আসে তাহলে সবকিছু ঠিক ওভেন ওভেন তো না না ওভেন না মানে নিট
নিটে লেগে কোনো বাস কোস খাবে না, ওখানে লেগে তো মুস্তাটা দাগ দাগ করে যাবে। এত মতো লাগবে ভাঁজ নিচেও করতে পারে, কিন্তু আমি আগে ও কি ফ্যাব্রিক জানতে চাইছি, এটা কি কটন নাকি এটা পলিস্টার নাকি মিক্স আছে। এটা দোকানে যখন আমরা কিনতে যাব আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে হালকা একটু পানি, অল্প একটু মানে কিছু এরকম ফেসবুকে ফানি ভিডিও আছে যে মহিলা গিয়ে সে দেখতেছে রং ওঠে কিনা, সে হচ্ছে ডাইরেক্ট পানি টানি ঢেলে ধুইতেছে ফ্যাব্রিকটা যে রং ওঠে কিনা দেখার জন্য। দোকান অনেক পরিচিত দোকান, এটা ভিডিও করে ছেড়ে দিছিল। তা আমরা আমার এই প্রোডাক্টটাতে মিক্স কতটুকু আছে বা এটা পিওর কটন কিনা বা পলিস্টার কিনা এটা বোঝার জন্য আমি হচ্ছে জিনিসটা ক্রিম করব, ক্রিজ ফেলবো, ভাঁজ ফেলে দেখবো যে এটা যেমন মোটামুটি কিনে। এটা কিন্তু এখন কি আর এভাবে বোঝা যাচ্ছে? তাহলে এটা মিক্স আছে এবং এটা হচ্ছে ফ্যাব্রিকও। এখানে এটা হচ্ছে অনেকটা ওই যে ক্রিম জার্সি টাইপের যে ফ্যাব্রিক আছে, ক্রিঙ্কল ফ্যাব্রিক পরে না, হালকা হালকা ভাঙচুর কাপড় টাইপের আর কি, যেটা চমন নাকি যেটা বলছিল ভাঙচুর কাপড়। এটা সরাসরি ভাঙচুর কাপড় না, কিন্তু ফ্যাব্রিকের ভিতর ইফেক্ট আছে, ওই জন্য আমি ভাঁজ দেওয়ার পরও জিনিসটা মানে মিশে যাচ্ছে। এখন ফ্যাব্রিক ফেব্রিকটা কি ইয়ার্ন টাইপ আছে? ইয়ার্ন ডাই দিয়ে দেখার জন্য আমাদের ব্যাক সাইডের ওই যে সাদা সুতাটা কি সেম কিনা? হ্যাঁ, এই সুতাটা ইয়ার্ন ডাই, তার উপরে এই যে স্ট্রাইপগুলো প্রিন্ট করছে, ওটা স্ক্রিন প্রিন্ট করো। হ্যাঁ, কারণ এই যে পিছনের সাইডে দেখা যাচ্ছে। তাহলে এবার স্যার যদি ভাঁজ করতে স্যার ভাঁজ পড়লে কটন, কটন ভাঁজ পড়লে কটন, পলিস্টার বুঝবো কি হবে? ভাঁজ পড়বে না, সিনথেটিকের ভাঁজ পড়বে না। আচ্ছা ওটা স্যার মানে পাউডার সেটা হ্যাঁ, আমি মিক্স এবার মিক্স বলবো কখন? ভাঁজ কি একদমই পড়ে নাই? ভাঁজ কি একদমই নাই? না একটু আচ্ছা স্যার হালকা মিক্স, তাইলে এটা মিক্স, যে কিছু জায়গায় ভাঁজ আছে কিছু জায়গায় ভাঁজ নেই। আর স্যার এটা কি ফ্যাব্রিক, এই প্রশ্নটার 100 রকম উত্তর হইতে পারে, যে এটা র মেটেরিয়াল কি সিনথেটিক নাকি মানে ন্যাচারাল, এটা কি কটন নাকি সিল্ক নাকি উল নাকি এটা হচ্ছে পলিস্টার না নাইলন নাকি হ্যাঁ পলিস্টার নাইলন এটা মূলত সিনথেটিকের ভিতর বেশি, নাকি এটা হচ্ছে রিজেনারেটেড ফাইবার, এটা কি ভিসকস রেয়ন। ভিসকস রেয়ন গুলো কিন্তু আবার কটন থেকে আসে, সেলুলোজ থেকে আসে। সেলুলোজ ভিসকস হচ্ছে এই যে সস্তা কটন, যেগুলো হচ্ছে 100% কটন বলে 200 টাকা 100 টাকায় যে গেঞ্জি বিক্রি করে, যে গেঞ্জি এক সিজনের শেষে হাঁটুতে নেমে যায়, যে ড্রেপিং বলে ওটাকে, যে হাঁটুতে নেমে গেছে, ঝুলে যাওয়া। হ্যাঁ, ওই গেঞ্জিগুলো ভিসকস গেঞ্জি, ওগুলো কটন। এটার ডাইমেনশনাল স্টেবিলিটি খারাপ, স্থিতিশীলতা খারাপ, এটা হচ্ছে টান খেয়ে খেয়ে ঝুলে যায়। ভালো কটন যেটা স্টেপল কটন, কটনের ভিতর শর্ট কটন আমরা পড়ছি না কি আর শর্ট স্টেপল ফাইবার, মিডিয়াম স্টেপল ফাইবার, লং স্টেপল ফাইবার, এক্সট্রা লং স্টেপল ফাইবার। কটনের এরকম লেন্থ অনুযায়ী 4 রকম প্রকারভেদ আছে, যেটা একদম বেস্ট কটন ফাইবার থেকে বানাচ্ছি। কটনের ভিতরেও আবার পার্থক্য আছে, ইজিপশিয়ান কটন আছে, টেক্সাসের আমেরিকান পিমা কটন আছে, ইন্ডিয়ান কটন আছে, আবার পাকিস্তানি কটন আছে। কটনের উপর বেস করেও আমার ওই কটনের শার্টটা বা কটনের ড্রেসটা কিরকম হচ্ছে ওইটা ডিপেন্ড করে। তো এটা কি ফ্যাব্রিক, আবার এটার হচ্ছে ফ্যাব্রিকের স্ট্রাকচারের উপর বেস করে ফ্যাব্রিক ডিফারেন্ট হতে পারে, যে এটা কর্ড ইফেক্ট থাকলে ওভেনে, নিটে যদি কর্ড ইফেক্ট থাকে ওটাকে আমরা রিপ বলি, ডোরা কাটা যে কর্ড ইফেক্ট। নিটে থাকলে ওটাকে রিপ বলি, যেমন কলার ওয়াফেল না, এটা ওয়াফেল না, ওয়াফেল হচ্ছে বিভিন্ন সোফার উপরে কভারগুলো দেখা যায় মাঝে মাঝে, ওয়াফেলের একটা কভার সোফা থাকতেই পারে। আবার আমাদের সোফার কভারে ওয়াফেল নাই, ওয়াফেল হচ্ছে কিছু জায়গায় থাকতে পারে। ওয়াফেল হচ্ছে এর মতো আর কি, ছোট ছোট চেক একটা প্লাস্টিকের মোড়া আছে স্যার, একবার পুরো ওয়াফেলের বাদামি কালার। এটার স্ট্রাকচার এই যে এটাই ওয়াফেল। এই যে শীতকালের সোয়েটার টাইপের যে কাপড়গুলো দেখা যায়, মাফলার হ্যাঁ ওগুলো হচ্ছে ওয়াফেল ফ্যাব্রিক। আবার এই ওয়াফেলের একটা ভেরিয়েশন আছে, আমার বন্ধু এটা তো অফার টাইপের আমরা পাঠাচ্ছি স্যার, পপকর্ন এটা ওয়াফেলের একটা ভেরিয়েশন। আমরা স্যার ফেব্রিক সিস্টেম খুব ভালো করে শিখেছি তাই স্যার ক্লাস। এই পপকর্ন তার সাথে তো সব ওই তাদের যে ফ্যাব্রিক মেজরের যারা আছে, ফ্যাব্রিক মেজরের ওদের কাছ থেকে স্যার হচ্ছে স্যাম্পল কালেক্ট করে ইন্ডাস্ট্রির, সেই স্যাম্পলগুলো ক্লাসে পড়ানোর চেষ্টা করে। এটা হচ্ছে এই যে পপকর্ন, এটাও কিন্তু ওয়াফেলের মতো বা এটা হানিকম স্ট্রাকচার, যে হানিকম্বের কথা বলতে যে হানিকম্বের মতো লাগতেছে,
স্যার জ্যাকার্ড ফেব্রিক গুলা হানিকম্ব আবার একটা বেসিক জিনিস, যে কোনো কিছুই হানিকম্ব স্ট্রাকচারে যদি আমি ইয়ে করি, উইভ করি বা নিট করি, সেটাকে হানিকম্ব বলা যেতে পারে, কিন্তু তার ভিতরে পপকর্ন আবার একটু স্পেশাল। সবচেয়ে বেশি কি দামি কি স্যার টুইন? এবার সবচেয়ে দামি কি, এটার উপর ডিপেন্ড করতেছে। একটা টুইল সেটা কটন দিয়ে বানাইছি, একটা টুইল ফ্যাব্রিক কটন দিয়ে বানাইছি, আর আরেকটা হচ্ছে প্লেন ফ্যাব্রিক, গামছার যে স্ট্রাকচার বা পার্টির যে স্ট্রাকচার, ওই যে কলা পাতা দিয়ে বানাইতাম না ছোটবেলায়, ওইরকম ওই স্ট্রাকচারে আমি দুধের ফাইবার, মিল্ক ফাইবার, ক্যাসেইন ফাইবার, দুধের ফাইবারের দাম তো বেশি। দুধের জ্যাকেটও আছে। আর এর কে জানি কইলে একবার সারাই তো মনে করো আমি কে জানি দুধ দিয়া ঠিক আছে, এই দুধ দিবা নাকি পুরো? তোমারটা দেখে মনে হয় এবার ক্যাসেইন ফাইবার দিয়ে আমি হচ্ছে একদম প্লেন স্ট্রাকচার করছি। দিয়ে মানে এটা দুধ দিয়ে দুধের স্বর নিয়ে নিয়ে স্বর থেকে ফাইবার মানে ফিলামেন্ট তৈরি করে অনেক দামি করে সেইটা দিয়ে 1000 লিটার দুধ থেকে 1.3 কেজি ইয়ে আসে, ইয়ার্ন আসে। এক ইঞ্চের লিটার দুধ। হ্যাঁ, তাহলে কষ্ট অনেক স্যার। তো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর হয় না। কত কেজি বলে 1000 লিটার দুধ থেকে 1.3 1.3 কেজি, 80,000 টাকা 80,000 টাকা থেকে 1 কেজি কেমন বের হবে? হ্যাঁ কেজি ফাইবার না, ইয়ার্ন বেরোবে 1.3 কেজি ইয়ার্ন। আরো কম্পারেবল ফেব্রিক্স 1 কেজি হ্যাঁ, 1.3 এক ইঞ্চের লিটার দিবা নাকি বলতে? মানে এটা কস্ট বেশি। যে ওটা কিনতে যাবে সে যেটা বানাই দিতে বলবে ওটা বানাই দিবে। এখন কি বানাবে আমি তো বলতে পারি না, আমি তো কিনবো না। এটার মধ্যে কি ওই জন্য এই প্রশ্নগুলোর উত্তর হয় না যে এটা কোন বিজ্ঞানী বানাইছে স্যার? কি লিখেছে তাহলে? স্যার নিশ্চয়ই আমার স্যার এবার আমার ছোট মানে আমার ভার্সিটি লাইফের কাহিনী মনে পড়তেছে যে আমি একদিন দাঁড়াই, আমার একটা শার্ট ছিল, সেই শার্টটা হচ্ছে মানে ওই কি বলবো মানে মিক্স একটা ফ্যাব্রিক, কটন আর পলিস্টার, কিন্তু ওইটাতে ভাঁজ পড়তো না সহজে, এবং ওইটার উপরে আবার প্রিন্ট ছিল। শার্টটা এমনি সুন্দর, আবার তার উপর প্রিন্ট ছিল। ওই শার্টটা টোটাল ওই টাইমে সেই 18-19 সালে আমি হচ্ছে টেলার দিয়ে বানাইছিলাম, ফ্যাব্রিক সহ মনে হয় 1600-1700 লাগছিল। তো স্যার তখন পড়াচ্ছিল যে ইয়ার্ন ডাইড, ফ্যাব্রিক ডাইড, গার্মেন্ট ডাইড, এই 3 রকম ফ্যাব্রিক, তো কোনটার দাম বেশি। স্যার বলছিল যে ইয়ার্ন ডাইডের দাম একটু কম হয়, তার চেয়ে গার্মেন্ট ডাইডে ডাইং কস্ট কম পড়ে, তার চেয়ে ইয়ার্ন ফ্যাব্রিক ডাইডে গার্মেন্ট কস্ট ডাইং কস্ট একটু বেশি পড়ে। ইয়ার্ন ডাইডে ডাইং কস্ট সবচেয়ে বেশি পড়ে আর কি। গার্মেন্ট ডাইংয়ে ডাইং কস্ট কম হয় আর কি, কারণ ডাই সব জায়গায় ঠিক মতো লাগে না, ইউনিফর্মিটি একটু কম থাকে। ইয়ার্ন ডাইংয়ের ক্ষেত্রে ইউনিফর্মিটি বেশি থাকে, ওখানে ডাই বেশি লাগে, কস্ট একটু বেশি লাগে। তা আমারটা তো বললাম যে প্রিন্ট ছিল, আমি তখন উঠে দাঁড়ায় বলছিলাম যে স্যার আমারটা তো হচ্ছে ইয়ে বেশি, আমারটা তো প্রিন্ট করছে কিন্তু আমারটা তো দাম বেশি। ঘটনাটা এখন এরকম হয়ে গেছে যে একটা জিনিসের, একটা ফ্যাব্রিকের দাম বেশি না কম, এইটার পিছনে অনেক প্যারামিটারস কাজ করে। এটার র ম্যাটেরিয়ালস কিরকম, র ম্যাটেরিয়ালসের ভিতর সিনথেটিক নাকি অর্গানিকের ভিতর কটনের অনেক প্রকারভেদ আছে, সেই কোন কটন দিয়ে এটা বানানো হয়েছে। অনেক সময় যারা ওই যে বাইং হাউসে জব করে বা যাদের কোনো রিলেটিভ কোনো বড় বাইং হাউসে বড় পোস্টে আছে বা বড় জায়গায় চাকরি করে, সে একটা গিফট পাইছে, সে কিন্তু তাকে ওই মার্চেন্ডাইজার সে বলে দেয় যে এটা কিন্তু স্পেশাল ফ্যাব্রিকের কাপড়, মানে স্পেশাল ফ্যাব্রিক দিয়ে তৈরি গার্মেন্ট, এটা কিন্তু অনেক দামি। ও তখন এসে একটু কাঁদাবো মানে যে এটাই একদম, এটা হচ্ছে অথেন্টিক কটনের, বা এটা হচ্ছে একদম পর্তুগালের অরিজিনাল অফিসিয়াল জার্সি, বা এটা ক্রিশ্চিয়ানো রোনালদোর হচ্ছে রিয়াল মাদ্রিদের এটা অরিজিনাল একটা জার্সি। তো এইরকম ওরা এরকম বলতে পারে কিভাবে, কারণ ওরা যেই সোর্স থেকে জিনিসটা পাইছে তাদেরকে ওরা ভেরিফাই করে যে আপনার এটা অর্গানিক কটন দিয়ে তৈরি, আপনার এটা স্পেশাল কটন দিয়ে তৈরি। আর তারপরে হচ্ছে নর্মাল যেগুলো আমরা 100 টাকা 150 টাকায় বানাই, ওটা তো ভিসকস, মানে ওইটারও যদি আমি ল্যাবে নিয়ে দেখি ভিতরে সেলুলোজ আছে কিনা, সেলুলোজ থাকবে, কারণ ওইটা ওই ওয়েস্টেজ কটন থেকে ল্যাবে ট্রিটমেন্ট করার মাধ্যমে রিজেনারেটেড ফাইবার বের করছি, ওইটারও ভিতরে সেলুলোজ আছে, কিন্তু ওইটা নর্মালি আমি ওটা থেকে ইয়ার্ন পাইতাম না, ওইটাকে কেমিক্যালি ট্রিটমেন্ট করার মাধ্যমে আমি ওখান থেকে ইয়ার্ন পাইছি, ওইটার কোয়ালিটি একটু খারাপ হয়। এবার আমরা অপারেশন ব্রেকডাউনে আবার ফেরত আসি, ঠিক আছে। কলার ফিউজিং করা হচ্ছে। কলার ফিউজিং বলতে এবার ওইটা যেটা বলতেছিলাম, বক্রম যে ওয়ার্ডটা বারবার বলা হয়, পিছলা দেখা এই যে যাচ্ছে, এটা না এটা তো টিনের মতো দেখা যাচ্ছে শীট
মানে এই টাইপের হইতে পারে, এই যে এটারও ভেরিয়েশন আছে না, অনেক রকম আছে। এই যে এটা হইতে পারে স্যার, এই যে এটা অনেক রকম আছে। এই যে এখানে একটু একটু সুতা সুতা মতো বের হয়ে আছে না, এটা বেশ ঠিক বুঝা যাচ্ছে না, এই যে এই যে জি স্যার। তো নাইলন পেপারেরও ভ্যারাইটি এটা আছে। আলাদা এই আলাদা। যেটা ফিউজিং বলতেছে ওখানে হয়তো ভিতরে নাইলন পেপার বা সেলফ ফ্যাব্রিকও দেয়, অনেক সময় সেলফ ফ্যাব্রিক দিয়ে দেয়, যে কারণ আমার তো কাটিং এ অনেক ফ্যাব্রিক ওয়েস্ট হচ্ছে। তা আমি একটা কলার ব্যান্ড সমান আরেকটা কাটলাম, এটা আমি টমি হিল ফিগারের যে শার্টগুলো আছে ওইগুলোর মধ্যে এটা একটু নরম নরম দেখা যায় জায়গাটা। এখন টমি হিলফিগারের শার্ট বা পোলো শার্ট কয়টা ফ্যাক্টরি বানাচ্ছে? অনেক ফ্যাক্টরি, মানে ব্র্যান্ড তো বানাইতেছে অনেক, কিন্তু মাস্টার কপি করতেছে অনেক। অনেকজন করতেছে, সেটাই বলতেছি। তো হ্যাঁ, মাস্টার কপি করতেছে অনেকজন। এখন অরিজিনাল মাস্টার কপি ওগুলো নিয়ে টিয়ে কম্পেয়ার করে আরো ডিটেইলে বলা যাবে আর কি, যে কোনটাতে আসলে অরিজিনালি কি দিচ্ছে। অরিজিনাল নাম ইউটিউবে কিছু ডকুমেন্টারি আছে, যেমন রানা প্লাজা ট্র্যাজেডির পরে এই যে যত আমেরিকান গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা ইউরোপিয়ান এবং আমেরিকান যে সংগঠনগুলো, ওরা যে বাংলাদেশে চাপ দিল, ওরা তো শুরুতে চাপ দেয় নাই। বাংলাদেশে যে শ্রমিকদের উপর অত্যাচারগুলো হইতো, এটা তো একদিনের সামনে আসা নাই। এগুলা নিয়ে গোপন ভিডিও ক্যামেরায় বিদেশিরা এসে ডকুমেন্টারি করে গেছে, করে সেগুলো বড় বড় চ্যানেলে প্রচার হয়েছে, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, এসব জায়গায় প্রচার হয়েছে। তো আসলে ভিতরে কি দেয়, কি দিচ্ছি বলতেছি আর কি দেয়, ওগুলা ইন্সপেক্ট না করে আমি ভেরিফাই করতে পারবো না। তো এই ডকুমেন্টারিগুলো একটু নিজেরা ইউটিউবে দেখবো, ইন্টারেস্টিং আছে, আমি দেখছিলাম। আমেরিকান ইগলের একটা সাব ব্র্যান্ড হচ্ছে গ্যাপ, জিএপি, গ্যাপ। এবার ওরা এক জায়গায় অর্ডার দিছিল, তারা যেই ফ্যাক্টরিতে অর্ডার দিছে সেই ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরিতে। ওগুলা গোপন ক্যামেরা এবং ওখানে আন্ডার এজ ওয়ার্কার যারা বিলো 18 ইয়ার্স এর নিচে 18 নিচে। হ্যাঁ হ্যাঁ, আন্ডার এজ ওয়ার্কার তারা হচ্ছে, এবং তাদের যে কোনো ইয়ে নাই, আওয়ার লিমিট নাই, এবং তারা একদিন গোটা একদিন কাজ করে, তারা পাচ্ছে 40 টাকা 50 টাকা। 12-13 সালের ভিডিও, ওরা সব ওখানে আসছে। যখন চার শিল্পে সারাদিনে 4 কিলো পায় 50 টাকা 60 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পায়? কারণ ওখানে ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, ওখানে কোনো অথরিটি নেই, গভর্নিং বডি নেই, কেউ যে তদারকি করবে, কেউ যে এটা ফিক্স করে দিবে যে এর চেয়ে কম দাম তুমি দিতে পারবো না, কাউকে কোনো গভর্নিং বডি নেই। এই জন্য ওই যে ট্রেড ইউনিয়ন করার কথা বলে, ওয়ার্কার ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, হ্যাঁ, এই ইউনিয়নগুলা হচ্ছে এগুলা অফিসিয়ালি উত্থাপন করবে। এগুলো কিন্তু কোম্পানিরা চায় না এগুলো থাকুক, বা যদি এগুলা থাকে, বলতেছি ক্যাপিটালিজমের বিরুদ্ধে সোশ্যালিজম, এগুলো হচ্ছে একটু রাশিয়া চায়না রাশিয়া চায়না পন্থী কথা হয়ে যাচ্ছে, এগুলো একটু ক্যাপিটালিজমের বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে। এগুলো অনেকেই তাদেরকেও থামাই দেওয়া হয়, এগুলো বলতে দেওয়া হয় না। শ্রমিক ইউনিয়ন যদি নামমাত্র, অনেকে চায় কি যে শ্রমিক ইউনিয়ন যেহেতু রাখতে হবে, থাকুক, নামমাত্র থাকবে, আমাদের এই পাপেট লোকজন থাকবে, তারা হচ্ছে আমরা যেটা বলতে বলবো বা আমরা যতটুকু দিব ওরা অতটুকু বলবে। ওইটা তো স্বেচ্ছাচারিতা হিসাবে এখন ইচ্ছা মতো উপরেতে টাকা দিয়ে ঘুরাই পালায় করে। নামের নাম রাইখা শেষ। কি মনে হয় এগুলো কি নাই? এগুলো হচ্ছে না? অবশ্যই আমরা বাংলাদেশের মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে আমরা আবার স্মল পার্টসে ফেরত আসি। তাহলে কলার ফিউজিং হচ্ছে শুরুতে, কলার ফিউজিং বলতে এই নিচের অংশটাতে ফিউজিং হচ্ছে, আর উপরের অংশটাতে এই যে কলার বোন ভেতরে ঢুকাই সেলাই করে দিচ্ছে। কলার মেক মার্ক, এই যে কলার বানানোর জন্য যে যে জায়গাতে আমার মার্ক দিতে হবে, মানে পেন্সিল দিয়ে ছিদ্র দিয়ে ফোঁটা দিতে হবে। ম্যাজিক পেন আছে একটা, ওইটা দিয়ে দিই, ম্যাজিক পেন। ম্যাজিক পেন দেয়, আবার আমার ফ্যাক্টরিতে যেমন পেন্সিল ইউজ করতো, দাগ থেকে কাজে আছে। আবার ওই যে পেন্সিলের পিছনে রাবার থাকতো ওটা মুছে দিত। যাই হোক, ম্যাজিক পেন যারা অ্যাফোর্ড করতে পারে তারা দেয়। যেমন আমাদের চিটাগং ইপিজেড, ওইটা কিন্তু পুরো বিচ্ছিন্ন একটা জায়গাতে, ওখানে কিন্তু চাও পাওয়া যায় না, মানে ভিতরে যে একটা চায়ের দোকান থাকবে বা কিছু, ওখানে জাস্ট একটা ইপিজেডের ভিতরে তো চার দোকান থাকে না। সেটাই বলতেছি যে ওইটা একটা জাস্ট মসজিদ আছে আর একটা হচ্ছে ছোট্ট ক্লিনিক আছে ফার্স্ট এইড এর জন্য, এছাড়া বড় কোনো চিকিৎসা ওখানে পাওয়া যাবে না, কারোর হাত টাত কেটে গেছে, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে ওই চা বা নাস্তা এগুলো ওই হকাররা মাঝে মাঝে ঢুকতো, ঢুকে কিছু বিক্রি টিক্রি করে চলে আসতো। তো ম্যাজিক পেন সবসময় হয়তো সব জায়গায় অ্যাভেলেবল থাকবে না ওইরকম একটা জায়গাতে, বা সিগারেট টিগারেট কারোর যদি ওইরকম পকেটে নিয়ে গিয়ে তারপরে ওইটা হয়তো নিজেরা শেয়ার করে দিতে করতে হবে। আচ্ছা, কলার মেকের মার্ক প্লাস ম্যাচ, আমি মার্ক করতেছি কলারের দুটো টুকরা আর ম্যাচ করতেছি। তারপরে কলার মেক উইথ হেল্পার থ্রেড, কলার মেক উইথ হেল্পার থ্রেড বলতে এখানে কি বোঝাচ্ছে?
হেল্পার থ্রেডটা আমি বুঝেছি। এই হেল্পার থ্রেডের সেলাইগুলো এরকম হয় সিঙ্গেল নিডল চেইন স্টিচ। সিঙ্গেল নিডল চেইন স্টিচটা কিরকম লুপ লুপ করে হচ্ছে আমি সুতাটা জাস্ট ঢুকাই বের করে দিই, ঢুকাই বের করে দিই। জিনিসটা জাস্ট টেম্পোরারিলি দুইটাকে আটকায় রাখে। আমি যদি এক সাইডের সুতা ধরে টান মারি তখন কি হবে? সব চলে আসবে। এই সুইং এর কাজটা না এটা লক স্টিচ। লক আর চেইনের পার্থক্য কি? চেইনটা হচ্ছে লুপ লুপ করে যাবে শিকলের মতো লুপ লুপ। এটা কোন মেশিন দিয়ে দেওয়া হয়? সিঙ্গেল চেইন স্টিচ, চেইন স্টিচ। এটা কি ফ্ল্যাট? এই যে মেশিন দেখাচ্ছে, এই যে মেশিন, এই যে এটা নিডল কয়টা? সিঙ্গেল নিডল। একটা নিডলে ওটা চেইন স্টিচ দিবে। চেইন স্টিচ মানে কি লুপ লুপ করে করে যাবে এভাবে গোল গোল হয়ে হয়ে। এটাতে বাটন বলে রিয়া মেশিনের মতো দেখা যায়, ওই যে ব্লেড দেখা যায় সাথে সাথে। সেটা বাটন হল মেশিনের মতো লাগতেছে স্যার। দেখো ওই যে ব্লেডটা দেখা যাইতেছে স্যার, যেটা দিয়ে গুঁতো দেয় স্যার দিয়ে পড়ে সাইডে। এটাতে ব্লাইন্ড স্টিচ হবে। মেশিনটা আমাদের ল্যাবে তো পর্যাপ্ত পরিমাণ মেশিন থাকছে। ল্যাবে মূলত নিট গার্মেন্ট করার জন্য যে মেশিন দরকার সেগুলো আছে। ওভেন গার্মেন্টের জন্য আরো কিছু মেশিন দেখুন যে একটা নাম যে বারবার বলে মেশিনটা তো বারটেক। না না স্যার, পাইপিং যে করে পাইপিং। হ্যাঁ ওই যে ফ্ল্যাট বেড মেশিন পাইপিং করে ফ্ল্যাট বেড ফ্ল্যাট হবে। আরেকটা জানি কি কইছিলেন স্যার, ফেড রোলার নাকি জানি একটা বাইন্ডিং কাটার। মানে রোলার আরেকটা মেশিন আছে এরকম চোখা মারা থাকে। ফিট অফ দ্য আর্ম। ফিড অফ দ্য আর্ম হচ্ছে ওভেন গার্মেন্টের এই যে সাইড সিম বা ওভেন গার্মেন্টের এই যে ইন সিম তারপর সাইড সিম এগুলো করে। হ্যাঁ 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 ওটা ফিট অফ দ্য আর্ম। ওভেন গার্মেন্টের মেশিন আমাদের নাই, কিন্তু আমাদের নিটের কমপ্লিট সেটআপ আছে। নিট করার জন্য যা যা লাগবে সব আছে। আর এই ব্লাইন্ড স্টিচের ঝাপসা স্টিচ যেগুলো চেইন লুপ লুপ ফরমেশন করে যাবে, লক স্টিচ না। চেইন স্টিচ মেশিনের দাম এমনিতেই বেশি হয়, কারণ এই টেকনোলজিটা নতুন টেকনোলজি। আর লক স্টিচের টেকনোলজি পুরাতন। এইটার মূল কাজ কি মার্কেটে? এটার মূল কাজ হচ্ছে এভাবে লুপ লুপ করে করে ইনভিজিবল সেলাই বা যেটা হচ্ছে টেম্পোরারি সেলাই দিয়ে যাবে। আমার যখন দরকার হবে আমি একদিক দিয়ে টান মারবো, পুরোটা খুলে চলে আসবে, প্রসেসে ফেরত আসে। তাহলে এই যে হেল্পার থ্রেড দিয়ে আমি হচ্ছে কভার মেক করতেছি। পাশে কিন্তু ওখানে লিখে দেয়া আছে যত এতক্ষণ ফাইট টাইপ করতেছিলাম এটা কিন্তু চেইন স্টিচ না, এটা এসএনএল মানে সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে করতেছে। হেল্পার থ্রেডের যে সেলাইটা করতেছে এটা লক স্টিচ দিয়ে করতেছে। তাহলে আবার একটু সামনে আসি। তো হেল্পার থ্রেড মানে হচ্ছে ওই অ্যাডিশনাল থ্রেডের সেলাইটা করতেছে, এই সেলাইটা মনে আর খুলে না। তো তারপরে হচ্ছে বা খুললে ওইটা হয়তো সিম রিপার বা কোনো কিছু একটা দিয়ে খুললে। আমরা সামনে যাই, সামনে গেলে আরো ভালো বুঝবো। এসএনএল মানে কি? সিঙ্গেল নিডল লক। ওটাকে এসএনএল বলে না, এসএনএলএস বলে, সিঙ্গেল নিডল লক স্টিচ বা এসএনএল দিয়ে ওটাই মিন করতেছে। আর হেল্পার তো হেল্পার, আইআরএল কি? আয়রন। ওকে পয়সা বলে। আচ্ছা, তারপরে হচ্ছে কলার মেক উইথ হেল্পার থ্রেড সিঙ্গেল নিডল লক স্টিচ করতেছে, দুজন অপারেটর করতেছে, প্রত্যেকটা এসপি 0.45, তার মানে ওটা 5 ঘন্টা টার্গেট 133 পিস, দুজন মিলে 266 পিস। পিছনে আরেকটা ইয়ে আছে, এই যে 80% টার্গেট, তার মানে এটা হচ্ছে 100% 266 হইতো, 80% হচ্ছে 0.8 দিয়ে গুণ করলে 200 টাকা হয়। ছোট করে ফেলে ছোট করে বলবো? চোখে পাওয়ার আলো ঠিক আছে। না এটা একটু ঝাপসা তো, এটা ইমেজ আকারে নেওয়া। পুরো একসাথে ওকে, এরপর ওই যে আমার তো হেল্পার থ্রেড দিয়ে জিনিসটা অ্যাটাচ করছিলাম, এবার কলার অ্যালাউন্স, কলার যে সেলাই করছি দুই সাইডে কিছু এক্সট্রা থ্রেড এক্সট্রা ফ্যাব্রিক রয়ে গেছে, দুই সাইডে এটা হেল্পাররা ট্রিমার দিয়ে বা ক্লিপার দিয়ে কেটে ফেলতেছে। আমাদের ইয়েতে আছে ক্লিপার। তারপরে হচ্ছে কলারকে টার্ন করতেছে। কলার কিন্তু আমরা যেটা সামনের দিক দেখতেছি সেলাই কিন্তু এখানে না, সেলাই কিন্তু ভিতরের সাইডে, ওইটাকে উল্টাই দেওয়া হয়। এই যে এই কিনারার যে সেলাইগুলো এখানে হচ্ছে এক্সট্রা সুতা এক্সট্রা কাপড় থেকে যায়, এটা উল্টাই দেওয়া হয়।
এই শার্টের মধ্যে কলারের টাচটা একটু মেইন। যদি অপারেটররা কাজ করে ওরা তো অনেক পাওয়ারফুল। হ্যাঁ ঠিক আছে, মানে এটা ক্রিটিক্যাল অপারেশন বলা যায়। তো যেটা বলতে চাইছে প্রত্যেকটা গার্মেন্টসে কিছু অপারেশন আছে যেগুলাই ভালো অপারেটর দিতে হয় এবং যেগুলাই কোয়ালিটি কনসার্ন থাকে, যেগুলো যত্ন করে করতে হয়, দ্রুত করতে হয়, যত্ন করে করতে হয়, ওগুলোকে ক্রিটিক্যাল অপারেশন বলে। আচ্ছা যাই হোক, এবার কলারটাকে টার্ন করে দিচ্ছি, উল্টাই দিচ্ছি এবং এই যে আশেপাশে এই একটা জিনিস মনে রাখতে হবে, যতগুলা সেলাই এই মেশিনগুলো দিয়ে হবে সেগুলাই কি বের হবে অতিরিক্ত সুতা অতিরিক্ত থ্রেড বের হয়, ওগুলো সবসময় কেটে দিতে হয়। আমি আমার ফ্যাক্টরি গল্প বলছিলাম মনে আছে, $4 মিলিয়ন ক্লেম খাইছিল সুতার কারণে। সুতাতে একটা আমেরিকান বাচ্চার আঙুল কেটে গেছিল, আমেরিকান রক্ত ঝরছিল। হ্যাঁ, আমেরিকান রক্তের দাম হচ্ছে $4 মিলিয়ন ছিল জরিমানা দিয়েছে। মানে ওই সিঙ্গেল নিডল লজিস্টিক্সে যে সুতাগুলো বের হয় ওই সুতাটা কাটে নাই, সেই সুতাটা পেঁচায় ওয়ালমার্টের ওয়ালমার্ট বায়ার ছিল, ওয়ালমার্টের প্রোডাক্ট বাচ্চা কিনছে, বাচ্চার জন্য পায়ের আঙুল বা হাতের আঙুল ওখানে প্যাচ লেগে কেটে গেছে। ওয়ালমার্ট ওদের জরিমানা দিছে আর ওয়ালমার্ট জরিমানা দিছে আমার ফ্যাক্টরি, তার যে কোনো একটা ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরির নাম বলি, আমি দুটো জায়গায় জব করছি। আচ্ছা, তারপরে স্যার আপনাদের ফ্যাক্টরি আপনাদের শাস্তি দেয়নি? এটা তো আমাদের আগে মানে প্রাগৈতিহাসিক কাহিনী। ওই তো তাদের তখন এখন আমাদেরকে কাকে শাস্তি দিবে? লাইন 67টা, সবাই ওয়ার্কার 5000। সবাইকে হ্যাঁ, এই যে গল্পটাই শাস্তি, যে এরকম যেন না হয়, পরবর্তীবার যার থ্রেড থাকবে তারা বকা দিবে। আর বেতনের থেকে 500 টাকা করে কেটে দিচ্ছে সবাই। ফ্যাক্টরি যখন লাভ করে, সীমাহীন লাভ করে, Loss আবার হয়। ফ্যাক্টরি যখন এরকম এটাও আমরা এটা মাথায় রাখি না যে ফ্যাক্টরি তো জরিমানা দেওয়া রাখতে পারে, ফ্যাক্টরি তো লস হতে পারে। এই যে সীতাকুণ্ডতে যে ডিপোতে অগ্নিকাণ্ড হলো, এই লসটা কি শ্রমিক দিচ্ছে? এটা ফ্যাক্টরির মালিকের দিতে হবে। তারপরে যখন একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকতেছে, অস্থিতিশীলতা থাকতেছে, এটার কারণে যে ডিলে হচ্ছে বা অতিরিক্ত টাকা গোনা লাগতেছে, বন্যার প্রবলেম হলো, চিটাগংয়ের খুব বাজে অবস্থা। আমাদের মনে আছে আমি যখন চিটাগংয়ের ফ্যাক্টরিতে ছিলাম, 3 নং সতর্ক সংকেত আসছিল, সতর্কতা সংকেত। 3 নং সতর্কতা সংকেত মানে হচ্ছে সমুদ্রের ভিতর ঝড়ের সৃষ্টি হচ্ছে এবং ওই ঝড়টা একদিন দুদিন ইফেক্ট থাকে উপকূলীয় দিকে। আমাদের ফ্যাক্টরিতে পানি ঢুকছিল, মানে হাঁটু না, এই যে পায়ের গিরা পর্যন্ত পানি ফ্যাক্টরি ভিতরে ওখানে গেছিল। তো ওই টাইমে আমার র ম্যাটেরিয়ালস যেগুলো ওগুলো সব উঁচু একটা জায়গায় রাখতে হয় না, ভালো আছে, রিস্ক ফ্যাক্টর আছে, একটা মালিকের অনেক কিছুই কনসিডার করতে হয়। আর একদিন যে কাজ না করে বেতন দেওয়া হচ্ছে সেটাও মালিকের একটা লস হতে পারে। মালিকের যে পুরো প্ল্যানিং হচ্ছে মাস্টার শিডিউলিং, আমি এখানে পড়াইছিলাম। হ্যাঁ, শিডিউল। এই যে মাস্টার 6 শিডিউলিং, মাসের একটা শিডিউল। মাস্টার শিডিউলিং এ তো আর থাকে না 6 মাস, 1 বছর, 3 মাস, 1 মাস 2 মাস যাই হোক, ওখানে কি বন্যার জন্য বা 3 নাম্বার সতর্কতা সংকেতের জন্য একদিন থাকলো, নির্বাচনের জন্য 2 দিন থাকলো, ওখানে কি ওগুলো থাকে না, ওগুলো কিন্তু অ্যাডজাস্ট করে পোষাই দেয় কোনো না। এবং ওগুলো এক্সিকিউটিভ যারা থাকে এক্সিকিউটিভদেরকে উপর প্রেশার আসে, তাদেরকে ওই 30 দিনের কাজ 29 দিনে করে ফেলতে হয়। আচ্ছা, আমরা ফেরত আসি। কলার ঘুরে এলো, থ্রেড রিমুভ করার পরে এই যে উপরে যে টপ স্টিচ যেটা দেখতেছি, এইটা পরে দেওয়া, এটা মেশিন দিয়ে দিবেন। এটা কি টপ স্টিচ। আর এটা 1/4 কেন বলছে? 1/4 বলছে কারণ এই যে এখানে 1 ইঞ্চির 1/4 ভাগ, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ পরিমাণ জায়গা দিয়ে সেলাইটা হয়েছে এবং এখানে ওই থ্রেড থ্রোট প্লেটে মার্ক করা থাকে 1/4 টপ স্টিচ। বোরিং লাগতেছে, টায়ারিং লাগতেছে। ব্যান্ড জয়েন, কলার প্লাস ব্যান্ড কোনটা? ওই যে যেটা স্ট্যান্ড বলছে, ব্যান্ড বা স্ট্যান্ড। এবার এই দুটো জিনিসের জয়েন হবে, এখানে এই দুটো জিনিস জয়েন করে আবার টুল টেপ মেরে দিছে, ওই জন্য সেলাই এখানে অনেকগুলো সেলাই দেখা যাচ্ছে। আচ্ছা, কলার এন্ড ব্যান্ড ম্যাচ করতেছে হেল্পার, তারপরে জয়েন করতেছে কোন মেশিনে? সিঙ্গেল লজিস্টিক্স মেশিনে। তারপরে কলার অ্যালাউন্স এই যে নোজ কাট প্লাস সার্জিং কাকে বলে? এটা একটা মুখস্থ জিনিস, যে জায়গায় দেখবো SERGING, সার্জিং মানে হচ্ছে একটা যে কোনো কাপড়, এটা পকেটের সার্জিং হতে পারে, এটা কলারের সার্জিং হতে পারে, এটা প্লাকেটের সার্জিং হতে পারে, এটা রাফিসারের সার্জিং হতে পারে। সার্জিং মানে হচ্ছে চারিপাশে চেঁচে দিবে, চারিপাশ একদম ওই যে
এজ নিটেনিং সেলাই, কিনারা ফিনিশিং করবে কিনারা একদম পরিষ্কার করে সেলাই করে দিয়ে চলে যাবে। কিনারায় কোনো এক্সট্রা সুতা এক্সট্রা কাপড় কিছু থাকবে না, রয়েস থাকবে শুধু না, সেলাই রয়েস। রয়েস থাকবে না। এটা কোন মেশিনে করবো আমরা? এটা 3 নিডলের ওভারলোড দিয়ে এটা ওভারলকে করবো। যত রকমের সার্জিং, জয়েন্ট অ্যাটাচ সার্জিং ওভারলকে হবে। টপ স্টিচ, তারপরে হচ্ছে এই যে এখানে যে নরমাল অ্যাটাচ মেক, এগুলো এখানে এসএমএল সিঙ্গেল নিডল লক স্টিচে হচ্ছে। কিছু কিছু টপ স্টিচ আবার ফ্ল্যাট লকেও হয় বা ফ্ল্যাট বেডও হয়, এটা আমরা এখানে দেখলে বুঝবো। ওকে, তারপরে এই যে কলার অ্যালাউন্স নো স্কার্ট প্লাস সার্জিং, এটা হচ্ছে কলারের ব্যান্ড যখন অ্যাটাচ করব এই জায়গায় কিন্তু অতিরিক্ত কিছু থেকে যায়, সেটাই হচ্ছে কিনারা দিয়ে সার্জিং করে দিতে হয়। সার্জিং করে দিতে হয় এবং ওই যে বাকিটা আগে ক্লিপার দিয়ে কেটে দিতে হয় বা ট্রিমার দিয়ে কেটে দিতে হয়, তারপরে সার্জিং করতে হয়। এখানে শুনে আর স্যাম্পল দেখে একটু কল্পনা করতে হবে, বাকিটা ফ্যাক্টরিতে গেলে, আইতে গেলে বা প্রোডাকশনে গেলে এমনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে ব্যান্ড তারপর হচ্ছে ব্যান্ড টপ বা মিডল স্টিচ, সিঙ্গেল নিডল লক স্টিচ। এবার কলার ব্যান্ডের উপরে যে টপ স্টিচ, এখানে টপ স্টিচ নাই, এখানে সরাসরি ওই যে পাইপিং অ্যাটাচ করে দিছে বা টুল টেপ অ্যাটাচ করে দিছে। রিফাতরা না না এখানে হচ্ছে পাইপিং বা টুল টেপ অ্যাটাচ করে দিছে, ঠিক আছে এটাতে। আর এখানে টুল টেপ অ্যাটাচ করে নাই, এখানে জাস্ট টপ স্টিচ দিয়ে দিছে। টাচ কম করছে এটা। কথাটা আমি বুঝতে পারছি? এইখানে যেটা পড়তেছি হুবহু এটাতে সেম জিনিস নাই, এটাতে অতিরিক্ত জিনিস পাইপে হ্যাঁ, আরেকটা ফ্যাব্রিক আছে মানে টুল টেপ, সেটা অ্যাটাচ করছে। আর ওখানে জাস্ট একটা টপ স্টিচ দিয়ে দিছিল, সিঙ্গেল নিডল লক স্টিচ স্পেশাল দিয়ে। তারপরে ওইটা হচ্ছে কলার মার্ক শোল্ডার পজিশনিং, পিএসএম পজিশনিং। কলারের সাথে শোল্ডারের যে টুকরা, শোল্ডার মানে কি আমার এই যে ইয়োকের কাপড়, এটা পজিশনিং করতেছে যে কোনা দিয়া কাট একটা ইয়া দিয়া কি জানি দুই সাইড দিয়া। এবং এটা হচ্ছে হেল্পার করতেছে। কোনা দিয়া কাটে স্যার। এটা মাপ করে এটা কি জানি। হ্যাঁ, এই যে আমার মাপ এখানে অ্যাটাচ করতে হচ্ছে না, মানে না ওই যে বললো যে স্যার ওই যে কলার মার্ক শোল্ডার পজিশন এটা কি জানি একটা কাটে এটা দুইটা সাইড। আচ্ছা, তো তারপরে এই যে আরো অন্য যে স্মল পার্ট আছে, ফ্ল্যাপ কোনটা? ওই যে পকেটের পকেটের উপরে যে ছোট কাপড়ের টুকরোটা, ওটা ফ্ল্যাপকে আয়রন করতেছে। আয়রন করার পর ফ্ল্যাপ মেক করতেছে কি দিয়ে? সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে। মানে ফ্ল্যাপের চারিপাশে রাইট, চারিপাশে যে আমার এই ত্রিভুজাকৃতি দিয়ে যে একটা সেই লাইন, এটা উল্টা সাইডটা বা এটা যদি সোজা করে করি, এটাই তো ফ্ল্যাপ হয়, তাই না? হ্যাঁ। এই যে চারিপাশে এই সেলাইটা দিয়ে দিচ্ছে। প্রথমটা হচ্ছে মেক করা, আর উপরে যদি এরকম দিয়ে এটা কি হবে? টপ স্টিচ। কথাটা বুঝতে পারছিস? এটা হচ্ছে মেকের সেলাই। তার উপরে যদি আরেকটা এরকম দেখা থাকে, আলগা এটা বানাইছে সেপারেট। যে দুই কাপড়টা মধ্যে থাকে স্যার। আমি এমনি এখানে কি বলছি এটা বুঝছো তোমরা? আচ্ছা। উপরে যদি আরেকটা দাগ দেখা যায় বা সুতা দেখা যায়, এটা হচ্ছে টপ স্টিচ। আর অ্যাকচুয়াল বডি যেটা, এটা হচ্ছে মেক করা। সাইড ভাবতেছে কখন ক্লাসটা শেষ হবে। তাহলে কি দেখটা থেকে বাকিটা কন্টিনিউ করবো? না এটা শেষ করে দিয়েছে। জি স্যার। স্যার রিফ্রেশমেন্ট দরকার স্যার। যে গণতন্ত্র অনুযায়ী স্যার, আমার 35 লাগতেছে। 35 স্যার ওদের শেষ করে দিন সমস্যা নেই। এটা অনেক বড়। তাহলে স্যার শান্ত শেষ করে স্যার আমরা রিফ্রেশমেন্ট হ্যাঁ স্যারের নাম নেই। জারি করে আচ্ছা আচ্ছা, আরেকটু টানি নাকি? স্যার স্যার পরে 5 আসলে মিনিট দেন স্যার সমস্যা নেই। আর একটু আছে। স্যার ব্যাক পার্টটা এই অন্যান্য ফ্যাব্রিক ট্যাব্রিকের গল্প করতে গিয়ে ব্যাগের আগে তো করা হয় ব্যাগ করতে। আচ্ছা, ফ্ল্যাপ আয়রন করতেছে, তারপর ফ্ল্যাপের চারিপাশে সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে সেলাই করতেছে। আমি যা দেখালাম এক্সাক্ট তাই। আমি কিন্তু প্রসেস দেখিও নি, প্রসেস না দেখে একবার কি লক স্টিচ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফ্ল্যাপ পেন পয়েন্ট মার্ক প্লাস রোলিং। রোলিং করা মানে কি? রোলিং করা মানে হচ্ছে উল্টে দেওয়া। হ্যাঁ, ফোল্ডিংও উল্টে দেওয়া, রোলিংও উল্টে দেওয়া। এরপর ফ্ল্যাপটা আমি বানাই ফেললাম, বানাই এটা উল্টাই রেখে দিলাম আর কি। ফ্ল্যাপটা যখন জয়েন করা লাগবে তখন জয়েন করব। ফ্ল্যাপ তো এখানে নাই। কোনো একটা জিনিস যখন রোলিং করে মুখের দিকটা হা হয়ে থাকে না, ফুলো থাকে। ফোলা থাকে, ওইটা যখন আবার অ্যাটাচ করে দিব আরেকটা পার্টের সাথে, তখন তো ওটা ঢাকা পড়ে যাবে। এই জন্য আমরা হয়তো অনেক কিছু দেখতেছি কই এখানে মানে রোলিং করতেছি, উল্টাচ্ছি, তাহলে তো এক মুখ খালি থাকবে, কিন্তু সেটা পরে আবার অ্যাটাচ হয়ে যাচ্ছে আরেকটা জিনিসের সাথে। ওই জন্য আমরা আর মুখটা দেখতে পারতেছি না। সাইড বুঝতেছি? আর স্যার পরে বলেন আচ্ছা,
এরপরে কাফ বানানোর জন্য মার্কিং করতে হবে আমার কোন কোন জায়গা দিয়ে সেলাই হবে, আমার মেজারমেন্ট কেমন হবে। মার্ক করার পরে সিঙ্গেল দিকে লং স্টিচ দিয়ে চারিপাশে আমি হচ্ছে ইয়ে করব, আগে হচ্ছে সেলাই করব। সেলাই করার পর এই যে কাফ মেকের আরেকটা অংশ দুইটা সেলাই মেশিন ইউজ করতেছি। একটা হচ্ছে সিঙ্গেল নিডল লং স্টিচ মেশিন, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল সুইং মেশিন, VERT, ভার্টিক্যাল সুইং মেশিন। এটা সিঙ্গেল নিডল লং স্টিচ দিয়েও করা যাবে, আর VERT এটা একটু দেখাই দিই। এই যে এটা তো এটা কিন্তু খুব স্পেশাল একটা মেশিন, নামের ভিতরে অলরেডি লেখা আছে VERT, যেটা VERT যেটা সেটা হচ্ছে ওটা দিয়ে আছে আর কি। সেটা হচ্ছে এই মেশিনই, সিঙ্গেল নিডল লং স্টিচ এই মেশিনই। কি জানি নাম দিয়ে দেখা দিতেছে। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, এখানে একটা ছিদ্র থাকে, গর্ত থাকে, সেই গর্ত দিয়ে নিচে হচ্ছে একটা পাইপ থাকে এবং এখানে একটা ব্লেড থাকে। ওভারলক মেশিনের মতো এখানে একটা ব্লেড থাকে। রসগোল্লা করার জন্য হ্যাঁ, এখানে হচ্ছে ওই ব্লেডটা বাকিটা কেটে সাফ করে চলে যায়, এজ নিডলিং করে চলে যায়। কিন্তু মেশিন হচ্ছে সিঙ্গেল নিডল লং স্টিচ মেশিন, কারণ এখানে হচ্ছে একটা নিডল থ্রেড থাকে আর একটা ববিন থ্রেড থাকে। কথাটা বুঝতে পারছি? এটাকে VERT বলে, ভার্টিক্যাল সুইং মেশিন। সারা জায়গা হ্যাঁ, ওই যে মেকানিক্যাল নাম ডিসপ্লে ডিসপ্লের মতো। ডিসপ্লে তো ওই যে SPI, স্টিচ পার ইঞ্চি উঠতেছে, যে এটা আমার বা হচ্ছে আমার SPM, স্টিচ পার মিনিট, বা SPH, স্টিচ পার আওয়ার, এই সবের ডাটা উঠতেছে, বা টোটাল আজকে সারা দিনে মেশিন চালানোর পর কতগুলো স্টিচ উঠছে, কতগুলো সেলাই হয়েছে, ওটার হিসাব উঠতেছে। এই ডাটার ভ্যালু মানে আমি জাস্ট মেকানিজমের কথা বলতেছি। স্যার আর ভালো লাগছে আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা প্রসেসটা শেষ করি। ক্লাসে দিবে কাফ হচ্ছে ভার্টিক্যাল মেশিন দিয়ে বানাচ্ছি, তার মানে কি কাফের অতিরিক্ত অংশটা কি কেটে পড়ে চলে যাচ্ছে, বুঝে গেছে? তারপর হচ্ছে এই ভার্টিক্যাল মেশিন দিয়ে করার পরে ওদের টপ স্টিচ করে দিচ্ছি, এইভাবে কাফেও টপ স্টিচ করে দিচ্ছি। আচ্ছা তাহলে স্মল পার্টস পর্যন্ত গেল, তাহলে ব্যাক পার্টটা আবার শুরু করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।